বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলামিন, প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের সাথে আজকে আমি যা যা আলোচনা করব তা বলে নিই। প্রথমে আমি আলোচনা করব টার্মিনোলজি নিয়ে, তারপর আমি আলোচনা করব জিএমও কি এবং ট্রানজেনিক প্ল্যান কাকে বলে, এবং আইপিএম এর পদ্ধতি, এবং আলোচনা করব হে এবং সাইলেজ পদ্ধতিটা নিয়ে। দেন আলোচনা করব গরুর শাল দুধ এবং দুধ জ্বর সম্পর্কে একটা রোগ আছে, সেই রোগ সম্পর্কে আলোচনা করার। কিটোসিস একটা রোগ, সেই কিটোসিস সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং দেন আলোচনা করব আমি ল্যাক্টোমিটারের সাহায্যে কিভাবে আমরা দুধের বিশুদ্ধতার হার নির্ণয় করব। এবং অবশেষে আমি আলোচনা করব দুধ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি নিয়ে। তো চলো আমরা প্রথমে আলোচনা করি বিভিন্ন টার্মিনোলজি। আমি তোমাদের লেকচার 1 এবং 2 তে গরু এবং মহিষের যে টার্মিনোলজি গুলো রয়েছিল সেগুলো আমি আলোচনা করেছিলাম। আজ আমি দেখব ছাগল সম্পর্কিত যে টার্মিনোলজি গুলো রয়েছে সেগুলো। ছাগল বলতে আমরা মূলত যে কোনো ছাগলকে বলে থাকি, কিন্তু তার ভিতরে বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন অ্যাজ ইউজুয়াল যখন আমরা ছাগল বলি, তখন ছাগল বলতে পুরুষ এবং স্ত্রী দুইটাকে আমরা বুঝে থাকি, কিন্তু তাদের ভিতরে কিছু পার্থক্য আছে। যেমন সদ্য প্রসূত একটা বেবি যখন আসবে, ছাগলের বাচ্চা, সেটাকে আমরা বলবো কিড, মানে এইমাত্র প্রসূত হয়েছে, মানে জন্মগ্রহণ করেছে, এমন যদি হয়ে থাকে সেটা হলো কিড। আর বাকলিং আর গটলিং হলো এই কিড পুরুষ বাচ্চাটা যখন 1 বছরের কম বয়স পর্যন্ত থাকবে, তাকে বলা হয় বাকলিং। আর গটলিং হলো স্ত্রী বাচ্চা, 1 বছরের কম বয়সী ছাগলের স্ত্রী বাচ্চাটাকে বলা হবে গটলিং। বাক আর ডো, এই বাকলিংটা পরবর্তীতে 1 বছরের পরে যখন সে প্রজনন ক্ষমতা সম্পন্ন হবে, অর্থাৎ তাকে দিয়ে আমরা বাচ্চা উৎপাদন করাতে পারবো, সেটা হলো বাক। আর অর্থাৎ বাকটা হলো যে প্রজনন ক্ষমতা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ বয়স্ক বা প্রাপ্তবয়স্ক একটি ছাগল বা পুরুষ ছাগল। আর ডো হলো প্রাপ্তবয়স্ক প্রজননক্ষম একটি স্ত্রী ছাগল। তাহলে বাকলিং এর অপোজিট হলো গটলিং, আর বাকের অপোজিট হলো ডো। এই বাকলিংকে যখন বা বাককে যখন আমি ক্যাস্ট্রেটেড করে ফেলবো, নির্দিষ্ট একটা এজে, ছোট অবস্থায় সাধারণত করা হয়ে থাকে, মানে খোঁজা করা হয়ে থাকে। খোঁজা মিন্স তাকে প্রজনন ক্ষমতা রহিতকরণ করা হয়ে থাকে, তার যে প্রজনন ক্ষমতা আছে সেটাকে বন্ধ করে দেওয়া। বন্ধ যদি করে দেওয়া হয়, এটাকে বলা হয় ক্যাস্ট্রেটেড বা খাসি আমরা বলে থাকবো। খাসির মাংস আমরা সবচেয়ে বেশি খেয়ে থাকি অন্যান্য ইয়ার চেয়ে, ছাগলের চেয়ে। আর চেপন আর মাটন হলো ছাগলের দুই ধরনের মাংসের প্রকার। চেপনটা হলো ছাগলের মাংস, আর মাটন হলো গিয়ে খাসির মাংস। তোমরা অলরেডি জানো মাটন মানে খাসির মাংস, আর চেপন হলো গিয়ে ছাগলের মাংস, সেটা বিটি যে ছাগল আছে সেটার মাংস। আর গটফ্লক হলো যদি কোন খামারে কমার্শিয়ালি ছাগল পালে, তখন ছাগলের বড় একটি পাল থাকে, এই পালটাকে মূলত বলা হবে গটফ্লক। তো এই ছিল আমাদের টার্মিনোলজি। আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এখানে রয়েছে, আমরা দেখব জিএমও কি। জিএমও কে আমরা যদি ইলাবোরেট করি, এটাকে হবে জেনেটিক্যালি modified modified organism। এটার ইলাবোরেশনটা হলো এমন, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তোমরা জানো প্রতিটি প্ল্যান্ট বা প্রতিটি মানুষ বা প্রতিটি গরু ছাগল, পৃথিবীতে যত ধরনের অর্গানিজম আছে তারা অনেক কিছু সেল দ্বারা গঠিত, অনেকগুলো সেল দ্বারা গঠিত। এই সেলের ভিতরে একটি নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের ভিতরে অসংখ্য ক্রোমোজোম থাকে। কোন প্রাণীর কোন রকম সংখ্যক ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের ভিতরে জিন থাকে, এই জিনের ভিতরে ডিএনএ থাকে। এই ডিএনএর ভিতরে আমাদের বংশগতির যে বৈশিষ্ট্য বা বংশগতির যে ধারক বা বাহক আমরা বলে থাকি, এই ডিএনএর ভিতরে থাকে। তো আমরা একটি গাছের ডিএনএ যদি আরেকটি গাছের ডিএনএ এর ভিতরে ইনপুট করে দেই বা পোস্ট করে দেই, তখন দেখা যাবে তার বৈশিষ্ট্য অন্য একটি গাছ পেয়ে গেল। তাহলে এটাকে কি করা হলো, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে
আমরা একটি গাছের বৈশিষ্ট্য বা একটি গাছের ডিএনএ আরেকটি গাছের ডিএনএ বৈশিষ্ট্যের সাথে আমরা ট্রান্সফার করলাম। এই ট্রান্সফার করলে দেখা যাবে তার বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু ট্রান্সফার করবো এজন্যই যাতে করে ভালো কিছু একটা এক্সপেক্ট করে, খারাপ কিছু এক্সপেক্ট করে না। ধরে নাও কোন একটি এলাকায় ভালো ধরনের গাছ হয়, কিন্তু সে সল্ট টলার করতে পারে না, মানে লবণ সইতে পারে না। কিন্তু এমন কিছু গাছ আছে যে লবণ সইতে পারে। তো লবণ যে সইতে পারে তার একটা জিন আছে, সেই জিনটা যখন আমরা এই গাছে ইনপুট করব, দেখা যাবে সে ভালো ফলন দিচ্ছে, পাশাপাশি সে আবার লবণটাকেও সয়ে নিচ্ছে। তাইলে তার ভিতরে একটা জেনেটিকের একটা বৈশিষ্ট্য আমরা ট্রান্সফার করে দিলাম। এই বৈশিষ্ট্যকে ট্রান্সফার করার মানে হলো তাকে আমি জেনেটিক্যালি মডিফাইড করে দিলাম। আর এই ধরনের প্ল্যান্টকে মূলত জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট বা অর্গানিজম আমরা বলে থাকবো। এখন আমি দেখবো ট্রান্সজেনিক প্ল্যান্ট কাকে বলে। এই ট্রান্সজেনিক প্ল্যান্টটা মূলত জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্টটাই। এটার যে বৈশিষ্ট্য আমি চেঞ্জ করে দিলাম, যে প্ল্যান্ট থেকে নিয়ে অন্য কোনো গাছে আমি ট্রান্সফার করলাম, যে অন্য গাছটাকে মূলত এই ট্রান্সজেনিক প্ল্যান্ট বলা হবে। মানে জিন ট্রান্সফার করে আমি মূলত তার বৈশিষ্ট্যকে চেঞ্জ করলাম। মানে জিএমও আর ট্রান্সজেনিক প্ল্যান্ট মোটামুটি কাছাকাছি। এটা একটা টার্মিনোলজি হচ্ছে আইপিএম। আইপিএম কে যখন আমরা ভাঙবো বা বড় করে লিখবো, এটা হলো এমন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। পেস্ট কি? পেস্ট হলো গাছের জন্য যে কোনো ধরনের পোকামাকড় মূলত পেস্ট। শুধু পোকামাকড় না, গাছের জন্য মানুষও পেস্ট হতে পারে যদি গাছকে আমরা ক্ষতি করি। গাছের জন্য ছাগলও পেস্ট হতে পারে, ছাগল যদি তাকে ক্ষতি করে। অর্থাৎ গাছের ক্ষতিকর এমন যে কোনো অর্গানিজমকে আমরা পেস্ট বলে থাকবো। তাহলে পেস্ট মূলত কারা কারা, যারা কারা ক্ষতি করে থাকে বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন লার্ভা, বিভিন্ন পিউপা অথবা ইঁদুর অথবা যে কোনো ধরনের যা ক্ষতি করে থাকে সেটা হলো গিয়ে পেস্ট। পেস্ট মূলত এক ধরনের পোকামাকড় বা রোগ বালাই। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট হলো সমন্বিত বালাই ব্যবস্থাপনা। এমন বালাই ব্যবস্থাপনা করব যেটা মূলত ইকোনমিক্যাল দিক বিবেচনা করে আমরা করে থাকবো। যেমন আমাদের ফসলে অনেক সময় দেখা যায় পোকামাকড় হয়। তো পোকামাকড় যদি হয়ে থাকে আমরা কি করি, সহজ করে কীটনাশক ব্যবহার করে দিই। কিন্তু কীটনাশক ব্যবহার করলে আবার নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে। কি ইম্প্যাক্ট? যেমন কীটনাশকের যে রাসায়নিক যে পদার্থটা আছে, পদার্থটা আমাদের ফসলের জন্য একটা ক্ষতিকর একটা ইম্প্যাক্ট সৃষ্টি হতে পারে। যদি এমন হয় আমি কীটনাশক প্রয়োগ করলাম না, কীটনাশক প্রয়োগ না করে আমি হ্যান্ড পিকিং করলাম, মানে পোকাটা যেটা আছে যে পাতাটার যে বসলো সেখান থেকে আমি ছুটে ফেলে দিলাম অসংখ্য পোকা সহ বা পুঁতে ফেললাম। তো এটা একটা আইপিএম পদ্ধতি। অথবা এমন যদি হয় অসংখ্য পোকামাকড়, আমি কি করলাম ধান ক্ষেতের ভিতরে অনেকগুলো লাঠি কুপি দিলাম। লাঠি কুপি দিলে লাঠিতে পাখিরা এসে বসবে। পাখিরা যদি এসে বসে সেখানে ছোট ছোট পোকামাকড় গুলো পাখিরা খাওয়ার চেষ্টা করবে। এমন অসংখ্য পাখি আসলে অসংখ্য পোকামাকড় এখান থেকে নিধন হয়ে যাবে। পাখিরা কিন্তু আমাদের ফসলের কোনো ক্ষতি করলো না। এমন ধরনের পাখি আসে যে ফসল তো এখন নেই, এইমাত্র গাছের চারা গজাইছে, এখানে ফুল বা ফল কোনো কিছুই নেই, খাওয়ার কিছু নেই। পাখিরা আসলে আমার সমস্যা নেই, পাখিরা আসবে মূলত পোকা খাওয়ার জন্য। এই পোকাকে যখন আমরা পাখির মাধ্যমে করলাম, নিধন করলাম, তখন আমরা এটাকে বলা হবে আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আমার সমন্বিত বালাই ব্যবস্থাপনা। এটার ইলাবোরেশন আরো আছে বইয়ের ভিতরে, তোমরা ভালো করে একটু দেখবে। এখন আমি দেখবো হেড এবং সাইলেসটা কি। আমি প্রথমে আলোচনা করব হ্যাঁ সম্পর্কে। HAY, হ্যাঁ। হ্যাঁ কি? হ্যাঁ মূলত আপাতকালীন একটি খাবার যেটা সাধারণত পশুদের খাওয়ানো হয়, গরু, মহিষ, ছাগল তাদেরকে খাওয়ানো হয়ে থাকে। তো হ্যাঁ যদি আমরা এক লাইনে যদি বলি, হ্যাঁ হলো এমন যে উদ্ভিদকে যখন ফুল ফোটার আগে শুকিয়ে যখন আমরা সংরক্ষণ করবো, এটা হলো হ্যাঁ। আরেকটি টার্মিনাল আছে সাইলেস। হ্যাঁ এবং সাইলেস দুইটাই আপদকালীন খাবার, তবে সাইলেসকে আমরা শুকাবো না। সাইলেস কি? সাইলেস হলো যখন কোনো গাছকে ফুল ফোটার আগে আমরা
কেটে মাটির নিচে পুঁতে সংরক্ষিত করব, বা এমনভাবে সংরক্ষিত করব তার যে ওয়াটার কন্টেন্ট আছে ওয়াটার কন্টেন্ট লস হবে না, ফ্রেশলি। তবে হেক কখনো ফ্রেশলি করা হবে না, হেকলি শুকানো হবে, কিন্তু সাইলেজকে কখনো শুকানো হবে না। তাইলে সাইলেজটা কি? সাইলেজ হলো কোনো উদ্ভিদের কোনো অংশকে বা পশুকে খাওয়ানোর জন্য ফুল ফোটার আগে কোনো অংশকে যদি আমরা কেটে টুকরো টুকরো করে এমনভাবে সংরক্ষণ করি যার গুণগত মান ঠিক থাকবে, এই সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হবে সাইলেজ। তাহলে সাইলেজ পদ্ধতিটা আমি ডিটেলস যদি আলোচনা করি, প্রথমে আপনি হে মূলত কিভাবে করা হয় বা কাদেরকে হে করানো হয়। তোমরা জানো মসুরি জাতীয় গাছের নাইট্রোজেন বেশি পরিমাণে থাকে, আর এটার নিউট্রিয়েন্ট পার্সেন্টেজ অনেক বেশি। মসুরি, খেসারি, তারপরে এমন যদি হয় যে আমি হে করার উদ্দেশ্যে কিছু গাছ বাছাই করবো, এমন গাছগুলো হলো এমন, যেমন গম আছে, ভুট্টা আছে, কিংবা ওটস আছে, এমন ধরনের গাছকে আমরা হে হিসেবে রূপান্তর করতে পারি। তো হেকে রূপান্তর করার ফার্স্ট ক্রাইটেরিয়া হলো তাকে ফ্রেশলি কাটতে হবে। কাটার সময়টা হলো তোমাকে এমনভাবে কাটতে হবে যাতে করে আমাদের সময়টা হবে সকালবেলা, সকালবেলা হবে, এমন সকালবেলা খুব ভোরে আবার হবে না, যাতে করে শিশির যখন চলে যাবে, সূর্য যখন উঠবে, ঠিক তখন আমি ফ্রেশলি এই গাছগুলোকে কাটবো। গাছগুলোকে কেটে তারপরে উঠোনে শুকাবো। 3 দিন শুকাতে হবে। কয়দিন শুকাবো? 3 দিন। 3 দিন শুকাবো এবং প্রতিদিন আমরা 2 থেকে 3 বার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। তা হে যখন আমরা সংরক্ষণ করব, আমাদের দেখতে হবে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ কত পার্সেন্টেজ আছে। যেহেতু এটাকে শুকাচ্ছি কয়দিন? প্রায় 3 দিন। 3 দিন যখন শুকাবো, তার ওয়াটার পার্সেন্টেজ কত হবে? 15 থেকে 20-এর ভিতরে ওয়াটার পার্সেন্টেজ। এর উপরে থাকলে খট্টা বা যে ধরনের হে আছে, এই গাছটা পচে যেতে পারে। তো আমাদের ওয়াটার কন্টেন্ট যত কম থাকবে, আমাদের হেটা ততদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। তো এটা কি 15% বা 20%-এর ভিতরে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? যখন সে ফর এক্সাম্পল আমরা গমের যে গাছ আছে, ফুল ফোটার আগেই আমরা গমের গাছে কেটে নিয়ে এসে আমরা শুকালাম, 3 দিন শুকাচ্ছি। এখন ওয়াটার পার্সেন্টেজ 15 থেকে 20% আছে কিনা এটা জানার জন্য আমরা যে গাছটা আছে গাছটাকে ধরে আমরা মোচড় মারবো। মোচড় মারার পরে যদি গাছটা ছিঁড়ে যায়, বুঝতে হবে সেটা আমাদের হের জন্য পরিণত হয়েছে। অথবা যে কোনো একটা গাছকে যখন আমরা 3 বার নাড়া দেবো, 1, 2, 3, তখন দেখবো ছিঁড়ে গেছে। যদি ছিঁড়ে যায়, বুঝতে হবে এটা ওয়াটার পার্সেন্টেজ 15 থেকে 20%-এর ভিতরে। আর যদি না ছিঁড়ে, মনে করতে হবে এখানে ওয়াটার পার্সেন্টেজ বেশি, আর আমাদের একটু শুকাতে হবে। শুকিয়ে তারপরে আমি কি করব? এটা কিভাবে সংরক্ষিত করব? এটা তো মূলত আপদকালীন খাবার, যেটা সাধারণত আমাদের বর্ষাকালে অনেক বৃষ্টিপাত থাকে, অনেক ঘাস থাকে। এই গাছ শুষ্ক মৌসুমে যখন আমরা খাওয়াতে যাবো, শুষ্ক মৌসুমে তো তেমন বৃষ্টিপাত থাকে না, ঘাসও থাকে না, এই গাছটাকে তখন আমরা খাওয়াবো। তখন এই যে পরিমাণ যেই হেগুলো আছে, আমরা এগুলোকে স্তূপ আকারে করার চেষ্টা করব মেশিনের সাহায্যে, দলা করে, হ্যাঁ, এমন একটা গাঁটের মতন শক্ত করে একটা স্তূপ আকারে প্রেসার দিয়ে একটা স্তূপ করার চেষ্টা করবো, যাতে করে এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষিত থাকে। এই স্তূপ আকারে বা প্রেসার করার জন্য আর্টিফিশিয়ালি একটা মেশিন বানানো যায়। এটা গ্রামীয় পদ্ধতিতেও প্রেসার দিয়ে তোমরা বানাতে পারো, অথবা মেশিন কিনতেও পাওয়া যায়। তো এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষিত থাকে এবং গুণগত মান স্বাভাবিকভাবে খড়ের চেয়ে বেশি। আমাদের স্বাভাবিক খড় কোনটা হয়? খড় মূলত আমাদের ঘাস কাটার পরে আমরা যখন ধানটাকে নিয়ে আসলাম, ধানটাকে শুকাইলাম, শুকানোর পর সেখান থেকে যে খড়টা বেরোলো, সেটাতে পুষ্টিমান অনেক কম থাকে। মূলত এই হেতে 5 কেজি ঘাসকে যখন আমরা শুকাবো, এটা 1 কেজি ঘাসে রূপান্তরিত হবে। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই 5 কেজির যে নিউট্রিয়েন্ট, সে 1 কেজিতেই বিদ্যমান থাকবে। তো আমাদের হের গুরুত্ব অনেক বেশি। এখন আমি দেখবো সাইলেজটা কি। সাইলেজ পদ্ধতিটা সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করি। সাইলেজ হলো আমরা যখন কাঁচা অবস্থায় ফুল ফুটার আগে কোনো গাছকে নিয়ে আসবো, কিন্তু আমি শুকাবো না হের মতন করে, এটাকে আমি ওই কাঁচা অবস্থাতেই টুকরো টুকরো করে কাটবো। কেটে ফার্স্টে আমাদের জমিতে এমন একটা, আমাদের বাড়ির আশেপাশে এমন একটা জায়গা নির্ধারণ করতে হবে যেটা অনেক উঁচু, কখনো পানি মিশে না। এই উঁচু জায়গাতে আমি কি করবো? এখানে একটা গর্ত করার চেষ্টা করবো।
গর্তটা পাকা হতে পারে, আধা পাকা হতে পারে, বা পলিথিন দিতে পারে। তো সে ফর এক্সাম্পল গ্রাম দেশে পাকা করার তো সিস্টেম তেমন নেই। আমি গাছ যে গাছের যে পাটগুলো আনলাম এগুলো টুকরো টুকরো করে কাটলাম, কাটার পরে এখানে একটা পলিথিন দিলাম, পলিথিন দিয়ে আমি সেখানে এক স্তর ছোট ছোট গাছ কেটে কেটে দিলাম। দেওয়ার পরে এখানে 1:1 আকারে চিটাগুড় দিতে হবে পানির সাথে। চিটাগুড় ইস্টু পানি, কি অনুপাত? 1 অনুপাত। অর্থাৎ আমি যদি 10 কেজি চিটাগুড় দেই, এখানে 10 কেজি পানি দিতে হবে। তাহলে চিটাগুড় এবং পানি মিশিয়ে আমরা এর উপরে একটু ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে আর কিছু একটু উপরে আমরা আবারও এই গাছের যে ছোট ছোট টুকরা আমরা কেটেছিলাম সেটা দেওয়ার চেষ্টা করবো, এবং দ্বিতীয় পুরোটা আমরা ভরাট করবো। ভরাট করে এই যে পলিথিনটা ছিল, পলিথিনটা দিয়ে ভালো করে মুড়ে দিয়ে আমরা মাটি দিয়ে দেবো। এমন করে যখন আমরা একটা সাইলেজ তৈরি করব, এই সাইলেজ যখন তৈরি হয়ে যাবে প্রায় 15 থেকে 16 দিন পরে এটা মোটামুটি একটা সাইলেজে রূপান্তরিত হবে। এটা অ্যাটলিস্ট আমরা 12 বছর পর্যন্ত এই সাইলেজটা ব্যবহার করতে পারি। তাহলে সাইলেজটা আমরা কেন করব? সাইলেজের করে মানে এর কারণটা কি? সাইলেজের যে গুণগত মান আর কুচি ঘাসের যে গুণগত মান খুব সেম থাকে, বরং একটু বেশি হয়ে যায়, কারণ আমরা এখানে চিটাগুড় দিচ্ছি, পানি দিচ্ছি, মলাসেস দিচ্ছি। দেওয়ার পরে শর্করার পরিমাণ হুবহু কুচি ঘাসের মতো হয়ে যায়। সাইলেজ মূলত সরবরাহ করা হয়ে থাকে দুগ্ধ উৎপাদনকারী গাভীকে খাওয়ানোর জন্য। যে গাভীর জন্য আমাদের প্রচুর দুধ আমরা উৎপাদন করার জন্য আমার উদ্দেশ্য গাভী থেকে, তখন আমরা ওই গাভীকে আমরা এই সাইলেজ খাওয়াবো। হুবহু কচি ঘাসের মতন যে প্রপার্টিস সেটা আমরা এই সাইলেজ থেকে পাবো। তো এই হলো সাইলেজ এবং তার পদ্ধতি। আপদকালীন খাবার হিসেবে আমরা সাইলেজকে ব্যবহার করতে পারি। এখন আমি দেখবো শাল দুধ ও দুধ জ্বর এই বিষয়টা কি। শাল দুধ হলো মূলত গাভী যখন বাচ্চা দেবে, বাচ্চা দেওয়ার 5 দিন পর্যন্ত যে দুধটা আমরা পেয়ে থাকি সেটা হলো শাল দুধ। ইভেন বাচ্চা দেওয়ার পর না, বাচ্চা দেওয়ার ঠিক 15 দিন আগে থেকে শাল দুধ মোটামুটি তৈরি হয়ে যায়। এই শাল দুধ 15 দিন আগে থেকে তৈরি হয় এবং 5 দিন পর্যন্ত এই দুধটাকে বলা হয় শাল দুধ। এই শাল দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে এবং ফসফরাস থাকে। তো এটা হলো শাল দুধ। এই শাল দুধ যখন বাচ্চারা খেয়ে ফেলে, গরুর বাচ্চারা, তখন তার শরীরের ভিতরে, গাভীর শরীরের ভিতরে একটা নিউট্রিয়েন্টের ডিফিসিয়েন্সি সবচেয়ে বেশি দেখা যায়, সেটা হলো ক্যালসিয়াম। তাইলে দুধ জ্বর মূলত এই ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয়ে থাকে। শাল দুধের মাধ্যমে যে অতিরিক্ত যে ক্যালসিয়ামটা আছে বা ফসফরাসটা আছে বা পটাশিয়ামটা আছে, সেটা যখন বাচ্চারা খেয়ে ফেলার পরে তখন তার ক্যালসিয়ামের একটা ঘাটতি সৃষ্টি হয়। এই ঘাটতি সৃষ্টি হলে একটা জ্বর আসে। এই জ্বরটাকে মূলত আমরা দুধ জ্বর বলে থাকবো। তো পরীক্ষা হলে তোমরা কিভাবে লিখবে যে দুধ জ্বর কি? দুধ জ্বর হলো গাভীর শাল দুধ থেকে ক্যালসিয়ামের যে ডিফিসিয়েন্সি সৃষ্টি হয় বা অভাব সৃষ্টি হয়। অভাব সৃষ্টি হলে গরুর ভিতরে কিছু লক্ষণ, মানে অভাবজনিত লক্ষণ প্রকাশ পায়। এইটাকে সাধারণত দুধ জ্বর বলা হয়ে থাকে। তাহলে দুধ জ্বরের লক্ষণগুলো কি কি? দুধ জ্বর যখন হবে তার প্রথম লক্ষণ হলো সে অস্থির হয়ে যাবে, সে সবসময় নড়াচড়া করার চেষ্টা করবে। হ্যাঁ, তারপর তার যে মাথা এবং পা আছে, মাথা এবং পায়ের দিক প্রচন্ড করে একটা কাঁপুনি দিবে। কাঁপুনি দিয়ে সে মোটামুটি পড়ে যাওয়ার চেষ্টা করবে, অনেক সময় পড়ে যাবে। আবার এমন হয় তার গলাটা বেঁকে যায়। তার গলাটা সাধারণত স্ট্রেট লাইন থাকে, যে কোনো একদিক বেঁকে যাবে এবং বেঁকে যাওয়ার পরে সে আর সোজা হতে পারবে না, তার মানে তার গলাটা বেঁকে যেতে পারে। ইভেন তার যে পা আছে, পিছনের যে পা আছে, সেই পাটা বেশি দুর্বল হয়ে যাবে, সে দাঁড়াতে তার কষ্ট হবে। অনেক সময় সামনের পাটা দণ্ডায়মান থাকবে, কিন্তু পিছনের পা দিয়ে সে মাটির নিচে হেলে পড়বে, পাটা অনেক দুর্বল হয়ে যায় কাঁপাকাপির কারণে। আরেকটা লক্ষণ হলো সে জাবর কাটা বন্ধ করে দিবে। জাবর কাটা হলো গরিব রুমিনেন্ট এলিমেন্ট। রুমিনেন্ট মানে হলো তার পাকস্থলী থাকবে 2টা। সে যখন খাবার খেতে থাকে তখন খুব দ্রুত খায় এবং প্রাইমারি একটা পাকস্থলী আছে, সে পাকস্থলী জমা রেখে আবার রাত্রেবেলা সে বসে বসে সেগুলো আবার চিবায়। এটাকে বলা হয় জাবর কাটা। তো গাভীও জাবর কাটে, কিন্তু সে এই রোগটা যখন হবে, দুধ জ্বরটা যখন হবে, সে জাবর কাটাটা বন্ধ করে দেবে। সে জাবর কাটবে না, মানে সে কিছু চিবানোর চেষ্টা করবে না, সে মুখটা বন্ধ রাখবে।
আমি গাড় বাঁকার বিষয়টা তোমাদেরকে বলেছি যে গাড় ডানে বা বামে যে কোনো একদিক বেঁকে যাবে, সে আর সোজা হবে না। তারপরে সকল গরুরই মোটামুটি রোগ হলে লালা জ্বরে, লালা এমনভাবে জ্বরতে থাকবে, দুধ হলে লালা জ্বরতে জ্বরতে লালাগুলো শক্ত হয়ে ফিতার মতো হয়ে যাবে, সাদা সাদা। তারপরে তার তাপমাত্রা, শরীরের তাপমাত্রা অন্যান্য ক্ষেত্রে বেড়ে যায়, যে কোনো জ্বরের ক্ষেত্রে বেড়ে যায়। কিন্তু খুব পিকুলার একটা জিনিস, এই দুধ জ্বর হলে গাভীর যে জ্বর আছে বা তাপমাত্রা আছে সেটা কমে যায়, মানে তাপমাত্রা অনেক কমে যায়, ইভেন অবশ্যই সে মারা যেতে পারে। আর এই কন্টিনিউয়াস যদি এই পদ্ধতিটা চলতে থাকে 12 থেকে 14 ঘন্টা পরে সে মারা যাবে। তাহলে দুধ জ্বর যদি হয়ে থাকে, আমাদের লক্ষণটা তো বুঝলাম, মূলত সে বাচ্চা দেওয়ার পরে দুধ জ্বরটা হয়ে থাকে। তো দুধ জ্বর যদি হয়ে থাকে আমাদের কি করতে হবে? আমাদের প্রতিকার করতে হবে। প্রতিকার করার জন্য আমাদের দুটো ইনজেকশন আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম ইনজেকশন আর একটা পটাশিয়াম ইনজেকশন আমরা দিতে পারি। তো এটা তো ইনজেকশন, কিন্তু আরেকটা বিষয় আছে, বাচ্চা জন্ম দেওয়ার আমাদেরকে ক্যালকুলেশন আছে কতদিন পরে বাচ্চাটা দিবে। বাচ্চা জন্ম দেওয়ার আগে 15 দিন আগে থেকে আমরা ক্যালসিয়াম যুক্ত বা পটাশিয়াম বা ফসফরাস যুক্ত খাবার যদি আমরা সাপ্লাই দিয়ে থাকি, সুষম খাবার, তাইলে এই জ্বরটা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে এটা গেল দুধ জ্বর। আরেকটা টার্মিনোলজি আছে কিটোসিস। কিটোসিস মূলত মানুষের যেমন ডায়াবেটিস হয়। ডায়াবেটিস কেন হয়? রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, এটা হলো কিটোসিস, সরি ডায়াবেটিস। কিন্তু কিটোসিস হলো উল্টাটা, রক্তে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায় সেটা হলো কিটোসিস। তবে কার রক্তে? গরুর রক্তে। গরুর রক্তে যখন কিটোসিসের পরিমাণ গ্লুকোজের পরিমাণ কমে যাবে তখন তাকে কিটোসিস বলে। কিটোসিসের স্পেসিফিক লক্ষণ হলো সে জিম করবে, সে কিছু খাবে না, তারপরে রক্তে যেহেতু গ্লুকোজ নেই তার শরীরে এনার্জি থাকবে না, এনার্জি না থাকলে তার চঞ্চলতা থাকবে না। সবচেয়ে বড় একটি স্পেসিফিক বৈশিষ্ট্য হলো কিটোসিস হলে সে শুয়ে পড়বে, সে কোনোভাবে দাঁড়াতে পারবে না, তার হাতটা, তার যে কোমরটা আছে, মেরুদণ্ডটা আছে, মেরুদণ্ডটা বাঁকা হয়ে যাবে, মেরুদণ্ডটা বাঁকা হয়ে আর সোজা হবে না, মানে এতটাই সে নির্জীব হয়ে যাবে। কিটোসিস যদি আমাদের গরুতে হয়ে যায় তাহলে আমাদের একমাত্র সমাধান হলো সেখানে গ্লুকোজ সমৃদ্ধ যে স্যালাইন আছে সেই স্যালাইন আমরা সাপ্লাই করব। এখন আমি দেখবো ল্যাক্টোমিটারের সাহায্যে কিভাবে আমাদের দুধের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। দুধের বিশুদ্ধতা নির্ণয় করার অনেক পদ্ধতি আছে, দুধের কালার দেখে, দুধের অ্যাসিডিটি নির্ণয় করে, হ্যাঁ, কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি হলো ল্যাক্টোমিটারের সাহায্যে। তাহলে ল্যাক্টোমিটারটা কি? দুধের বিশুদ্ধতা নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাই মূলত ল্যাক্টোমিটার। তো ল্যাক্টোমিটার এমন একটা ফাংশনিং কাজ করে যেটা মূলত পানির সাথে রিলেটেড। আমরা জানি পানির আপেক্ষিক গুরুত্ব হলো 1, আর দুধের আপেক্ষিক গুরুত্ব হলো 1.032 থেকে, তো ইংলিশে লিখি 1.032 থেকে 1.034। অর্থাৎ দুধ হলো পানির চেয়ে একটু ভারী। তাহলে আপেক্ষিক গুরুত্ব সেটাই, আমরা পানির সাথে যখন দুধকে তুলনা করবো যে দুধের তুলনায় পানি কত গুণ ভারী, অথবা পানির চেয়ে দুধ কত গুণ বেশি ভারী, তো এটাই মূলত আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব তাহলে কাকে বলে? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পানির ওজনকে যখন আমরা অন্য কোনো বস্তুর সাথে তুলনা করবো তার অনুপাতকে মূলত আপেক্ষিক গুরুত্ব বলা হয়েছে। তো আমাদের এই ল্যাক্টোমিটারের সাহায্যে কিভাবে আমরা দুধের বিশুদ্ধতা নির্ণয় করি? তোমরা দেখো এখানে সিলিন্ডার আছে, সিলিন্ডারের ভিতরে আমরা কিছু পরিমাণ দুধ নেবো, প্রায় 250 ml এর মতন। 250 ml এর মতো এই সিলিন্ডারের ভিতরে যখন দুধ প্রবেশ করবো তখন একটা পার্ট দিবে। ল্যাক্টোমিটারের পার্ট শুরু হয় গিয়ে 25 থেকে শেষ হয়ে গিয়ে 30। তো আমাদের পার্ট কত সেটা তো আমরা জানি না, দুধে প্রবেশ করানোর পরে সেটা একটা নির্দিষ্ট একটা পার্ট দেবে। সে ফর এক্সাম্পল এখানকার পার্টটি হলো গিয়ে 25 অথবা 26। তো নির্ণয় করার জন্য ল্যাক্টোমিটারের একটা সূত্র আছে, ল্যাক্টোমিটার রিডিং প্লাস 1000 প্লাস 1 ইকুয়াল, এখানে কত আসবে? সে ফর এক্সাম্পল ল্যাক্টোমিটার রিডিং হলো 25, 25 কে যখন 1000 দ্বারা আমরা ভাগ দেব, প্লাস 1 করব, তখন ইকুয়াল দিয়ে এখানে একটা মান আসবে 0.025 প্লাস 1, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো 1.025। তো আমরা একটু আগে দেখেছি যে বিশুদ্ধ দুধের আপেক্ষিক গুরুত্ব হলো 1.032 থেকে 1.034, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তার মানটা কমে গেছে, তার মানে সে হালকা হয়ে গেল, পানির চেয়ে পানির কাছাকাছি চলে যাচ্ছে, দুধের চেয়ে একটু হালকা হয়ে গেল। তাহলে হালকা অর্থ হিসেবে এখানে পানি মিশানো হয়েছে। আর যদি এমন হয় তার
ল্যাক্টোমিটার রিডিংটা অনেক বেশি, সে ফর এক্সাম্পল ল্যাক্টোমিটার রিডিং ইজ 1.132, এটা যদি হয়ে থাকে তোমাকে মাস্ট ধরে নিতে হবে সেখানে কোনো প্রকার লবণ কিংবা কোনো ময়দা কিংবা প্যাকেটজাত কোনো দুধ মিশানো হয়েছে। রিডিং এই মানটা বাড়ানো যাবে না, সে কমানো যাবে না। এটা দুধের সাধারণত স্পেসিফিক একটা ফিক্সড। তবে দুধ যখন শাল দুধ থাকে তার স্পেসিফিক গ্র্যাভিটি আরেকটু বেশি যায়, তখন ক্যালসিয়ামের পরিমাণ বেশি, ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি, অন্যান্য এলিমেন্টসগুলো একটু বেশি থাকে। এই জন্য শাল দুধের স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, কিন্তু কিছুদিন পর, এক সপ্তাহ পরেই মোটামুটি 1.032 থেকে 1.034 হয়ে যায়। তো এই ল্যাক্টোমিটারের সাহায্যে মূলত আমরা এভাবে দুধের বিশুদ্ধতা নির্ণয় করতে পারি। এখন আমরা দেখবো দুধ যে সংরক্ষণ করবো তার পদ্ধতি নিয়ে। বিভিন্ন এলাকায় কমার্শিয়ালি দুধ সংরক্ষণ করা হয়, যেমন আড়ং-এর দুধ পাস্তুরাইজেশন করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, তোমরা দেখো প্যাকেটে পাস্তুরাইজেশন কথাটা লিখে থাকে। তো আমাদের গ্রামাঞ্চলে যে পদ্ধতিতে করা হয় মূলত সনাতন পদ্ধতিতে দুধটাকে জাল দিয়ে রাখা হয়, জাল দিলেই 2 দিন পর্যন্ত মোটামুটি দুধ থাকে। হ্যাঁ, তো আরেকটা পদ্ধতি আছে ফ্রিজিং করে, এটাকে আধুনিক পদ্ধতি বলা হয়। ফ্রিজিং 2 প্রকারের, একটা হচ্ছে নরমাল টেম্পারেচারে কিছুদিন রাখা যাবে, আর ডিপ ফ্রিজে তুমি যদি রাখো অনেক দিন পর্যন্ত থাকবে। মূলত আমাদের টার্গেট হলো পাস্তুরাইজেশন বিষয়টা নিয়ে। পাস্তুরাইজেশন, তো পাস্তুরাইজেশন হলো লুই পাস্তুর নামে এক রসায়নবিদ ছিলেন। উনি দুধকে কিভাবে সংরক্ষণ করা যায় উনি একটা পদ্ধতি বার করেছিলেন। এই পদ্ধতিটাকে মূলত পাস্তুরাইজেশন বলা হয়। তো পাস্তুরাইজেশন করা হয় 3টি উপায়। যখন আমরা এটাকে টেম্পারেচার দেব, টেম্পারেচার অনেকক্ষণ পর্যন্ত দিলে এখান থেকে যত প্রকারের জীবাণু আছে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। তো 3 প্রকারের ভিতরে প্রথম প্রকারটা হলো লো টেম্পারেচার লং টাইম, মানে 62.8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমি তাকে 30 মিনিট পর্যন্ত স্টিমিং করি বা এটাকে গরম করার চেষ্টা করি, তখন সেখানে সকল প্রকারের জীবাণু মারা যাবে। এবং ল্যাকটিক অ্যাসিড সেটা আছে, ল্যাকটিক অ্যাসিডের কারণে মূলত দুধটা নষ্ট হয়ে যায়। ল্যাকটিক অ্যাসিডের যে ক্রিয়াটা সেটা বন্ধ হয়ে যাবে, আর ক্রিয়াটা বন্ধ হয়ে যাওয়ার অর্থই হলো সেখান থেকে সেটা পচার কোনো সম্ভাবনা থাকবে না। আরেকটি পদ্ধতি আছে 2 নম্বর পদ্ধতি, হাই টেম্পারেচার শর্ট টাইম। অত্যাধিক বেশি টেম্পারেচার 62 এর জায়গায় যদি আমরা 72.2 ডিগ্রি সেলসিয়াস দিই, আমরা যদি 15 সেকেন্ড মাত্র, বেশি সেকেন্ড দিলে আবার সবগুলো দুধ জমাট বেঁধে যাবে, তার কোনো গুণাগুণই থাকবে না। তো আমাদের এটা হলো সেকেন্ড পদ্ধতি, হাই টেম্পারেচার শর্ট টাইম, মানে 15 সেকেন্ড সময় যদি আমরা 72 ডিগ্রি সেলসিয়াস 72.2 ডিগ্রি সেলসিয়াস দিই, সেটাও পাস্তুরাইজেশন হয়ে যাবে। আরেকটি হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার ভেরি শর্ট টাইম, মানে এত বেশি টেম্পারেচার প্রয়োগ করবো। এখানে টেম্পারেচারটা হলো 137.8 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 2 সেকেন্ড। 2 সেকেন্ডের বেশি দিলে দুধের কোনো গুণাগুণই থাকবে না। তবে বেশি বড় বড় যে ইয়েগুলো আছে, ইন্ডাস্ট্রিগুলো আছে, মূলত সেকেন্ড যে ইয়াটা আছে সেটা ফলো করা হয়। হাই টেম্পারেচার শর্ট টাইম 72.2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 15 সেকেন্ড যদি এটাকে টেম্পারেচার দেওয়া হয়, সকল ধরনের জীবাণু সেখান থেকে নষ্ট হয়ে যাবে। আর জীবাণু নষ্ট হয়ে যাওয়ার অর্থ হলো সেটা কখনো পচার কোনো সম্ভাবনা থাকবে না। আরেকটি পদ্ধতি আছে, সেটা হলো দুধ নির্জীবীকরণ। নির্জীবীকরণ এমন যে দুধের যে ক্রিয়া বিক্রিয়া মেটাবলিক অ্যাক্টিভিটি চলতে থাকে, এটা যদি আমরা একটু বন্ধ করার চেষ্টা করি, এটা মূলত পাস্তুরাইজেশনের মতনই, তবে সেটা সরাসরি তাপ প্রয়োগ করা হয় না, এটাকে স্টিমিং করা হয়। গরম পানি দিয়ে একটা পাইপ থাকে, পাইপের ভিতর দিয়ে দুধটাকে পাস করা হয়, বাইরে গরম পানি থাকবে। এই পাইপ দিয়ে যাওয়ার সময় সেখানে যে টেম্পারেচার থাকবে, টেম্পারেচারের যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।